হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুপেডিয়া। আগের দিন আমরা পরমাণুর চ্যাপ্টারে পরমাণু কাকে বলে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কাকে বলে, এগুলোকে আবিষ্কার করেছে, বিভিন্ন পরমাণুর মডেল সম্বন্ধে বিস্তারিত জেনেছি। আজকে আমরা এই চ্যাপ্টারের বাকি অংশটুকু পড়ব। প্রথমেই দেখে নিই পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে। এটাকে জেড দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, জেড দিয়ে প্রকাশ করা হয়। কাকে বলে? কোনো মৌলের একটি পরমাণুর নিউক্লিয়াসে যত সংখ্যক প্রোটন থাকে তাকে ওই পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক বলে। মানে একটা মৌলের কোনো একটা পরমাণুর নিউক্লিয়াসে যে কটা প্রোটন থাকে তাকেই ওর পারমাণবিক সংখ্যা বলে। তাহলে পারমাণবিক সংখ্যা কি হবে? প্রোটন সংখ্যা। আর আমরা জানি প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সমান থাকে, তাই পারমাণবিক সংখ্যা সমান সমান প্রোটন সংখ্যা সমান সমান ইলেকট্রন সংখ্যা। ভর সংখ্যা কাকে বলে? ভর সংখ্যাকে আমরা এ দিয়ে প্রকাশ করি। কোন মৌলের একটি পরমাণুর নিউক্লিয়াসে যতগুলি প্রোটন ও নিউট্রন থাকে তাকে ভর সংখ্যা বলে। অর্থাৎ ভর সংখ্যা সমান সমান প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা। ভর সংখ্যা সমান সমান পারমাণবিক সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা। এবার আমরা দেখি এটাকে কিভাবে প্রকাশ করা হয়। এক্স এ জেড, এখানে এক্স হচ্ছে মৌলটার চিহ্ন, এ হচ্ছে মৌলটার ভর সংখ্যা, আর জেড হচ্ছে মৌলটার পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, আবার অনেকে এইভাবেও লেখে, যেভাবে খুশি লেখা যায়। তাহলে আমরা এখানে প্রোটন সংখ্যা হচ্ছে জেড, ইলেকট্রন সংখ্যাও জেড, আর নিউট্রন সংখ্যাটা কি? আমরা জানি ভর সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যার যোগফল। তার মানে নিউট্রন সংখ্যা হচ্ছে ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বাদ দিলে যেটা থাকবে সেটাই হচ্ছে নিউট্রন সংখ্যা। এবারে আমরা দেখে নিই একটি উদাহরণ। O17 অক্সিজেনের একটা পরমাণু। এখানে ইলেকট্রন সংখ্যা 8, যেহেতু পারমাণবিক সংখ্যা 8, তার মানে প্রোটন সংখ্যাও 8। তাহলে আমরা নিউট্রন সংখ্যা কত পাবো? ভর সংখ্যা হচ্ছে 17 থেকে পারমাণবিক সংখ্যা 8 বাদ দিলে 9, নিউট্রন সংখ্যা হচ্ছে 9। এবারে আমরা আসি আইসোটোপ কাকে বলে। একই মৌলের যেসব পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক 1 কিন্তু ভর সংখ্যা পৃথক তাদেরকে আইসোটোপ বলে। অর্থাৎ একই মৌল থাকবে, অনেকগুলো পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক 1 হলেও তাদের ভর সংখ্যা আলাদা, তাদেরকে আইসোটোপ বলে। যেমন অক্সিজেন 816, অক্সিজেন 817, অক্সিজেন 818, এদের সবার পরমাণু ক্রমাঙ্কটা 1 কিন্তু ভর সংখ্যাগুলো পৃথক পৃথক। সেরকমই ক্লোরিন 1735, ক্লোরিন 1737, আবার কার্বন 612, কার্বন 613, কার্বন 614, এদের সবারই পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যাগুলো সেম, কিন্তু ভর সংখ্যাগুলো সবারই আলাদা আলাদা। এবারে আমরা আসি আইসোবার কাকে বলে। বিভিন্ন মৌলের যে সমস্ত পরমাণুর ভর সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা বিভিন্ন তাদেরকে পরস্পরের আইসোবার বলে। যেসব মৌলের ভর সংখ্যা 1 কিন্তু পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা আলাদা তাদেরকেই পরস্পরের আইসোবার বলে। যেমন কার্বন C14, সেখানে প্রোটন হচ্ছে 6টা, নিউট্রন ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বাদ দিয়ে 8টা। তাহলে এর ভর আমরা পাই 6 ইন্টু প্রোটনের ভর, 8 ইন্টু নিউট্রনের ভর, যোগ করে আমরা 14.11668 AMU এই ভরটা পাই। আবার নাইট্রোজেনের 714, এর প্রোটন 7টা, নিউট্রনও 7টা, ভর আমরা পাই 14.11536। এই দুটো প্রায় কাছাকাছি, তাই আমরা বলতে পারি কার্বন 614 আর নাইট্রোজেন 714 এই দুটো পরস্পরের আইসোবার। এবারে আমরা আসি আইসোটোন কাকে বলে। বিভিন্ন মৌলের যে সমস্ত পরমাণুর নিউট্রন সংখ্যা সমান তাদেরকে আইসোটোন বলে। অর্থাৎ একটা উদাহরণ দেখে নিই আমরা। সিলিকন 1430 আর ফসফরাস 1531, দুটোতেই দেখব নিউট্রন সংখ্যা 16,
তার মানে সিলিকন 1430 আর ফসফরাস 1531 এই দুটো পরস্পরের আইসোটোন। তাহলে আমরা কি পেলাম? আইসোটোপ তাদের বলে যাদের পরমাণু ক্রমাঙ্ক সমান, আইসোটোন তাদের বলে যাদের নিউট্রন সংখ্যা সমান, আর আইসোবার তাদের বলে যাদের ভর সংখ্যা সমান। এইবারে আরো কয়েকটা উদাহরণ দেখে নেওয়া যাক। হিলিয়াম 2-3 আর হিলিয়াম 2-4। এই ক্ষেত্রে হিলিয়ামের পারমাণবিক সংখ্যা সমান, অর্থাৎ এই দুটো মৌল পরস্পরের আইসোটোপ। আর্গন 1840, পটাশিয়াম 1940, এই দুটো মৌলের ভর সংখ্যা সমান, অর্থাৎ এই দুটো পরস্পরের আইসোবার। নাইট্রোজেন 714, কার্বন 613, এই দুটোর আমরা নিউট্রন সংখ্যা বার করলে দেখতে পাবো এর নিউট্রন সংখ্যা 7, এরও নিউট্রন সংখ্যা 7, অর্থাৎ এই দুটো পরস্পরের আইসোটোন। আবার কার্বন 614 আর কার্বন 613, এদের আবার পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা সমান, অর্থাৎ এই দুটো পরস্পরের আইসোটোপ। নিউক্লিয় বল বা নিউক্লিয়ার ফোর্স কাকে বলে? যে বলের প্রভাবে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন ও নিউট্রন জোটবদ্ধ হয়ে একসঙ্গে থাকে তাকেই নিউক্লিয় বল বলে। নিউক্লিয়াসে প্রোটন নিউট্রন খুব কাছাকাছি থাকে এবং পরস্পরের সঙ্গে আদান প্রদান হয়, অর্থাৎ প্রোটনটা কখনো কখনো নিউট্রন হয়, আবার নিউট্রনটা প্রোটন হয়, আবার প্রোটনটা নিউট্রন হয়, আবার নিউট্রনটা প্রোটন হয়। এইভাবে এরা নিজেদের মধ্যে রূপান্তরিত হতে থাকে। এই রূপান্তরের ফলে এদের মধ্যে বিকর্ষণ বল তৈরি হয় না, কিন্তু এই একটি আকর্ষণ বলের তৈরি হয়। এই বলটি নিউক্লিয়াসের স্টেবিলিটি অর্থাৎ স্থায়িত্ব বাড়ায়। এই বলটাকেই আমরা নিউক্লিয় বল বলে অভিহিত করছি। নিউক্লিয় বলটির বৈশিষ্ট্য কি কি? নিউক্লিয় বলটির বৈশিষ্ট্য হচ্ছে, 1, এই বলটি মহাকর্ষীয় বল এবং আকর্ষণ বা বিকর্ষণ বলের থেকে আলাদা। 2, মহাকর্ষীয় বলের চেয়ে প্রায় 10⁻40 গুণ শক্তিশালী এই বল। 3 নম্বর, কণার মধ্যে দূরত্ব যত বৃদ্ধি পাবে নিউক্লিয় বলের মান তত হ্রাস পাবে। ইলেকট্রন বিন্যাস। বোরের তথ্য থেকে আমরা জেনেছি n-তম কক্ষে সর্বোচ্চ ইলেকট্রন হচ্ছে 2n²। n-তম কক্ষে সর্বোচ্চ ইলেকট্রন ধরতে পারে 2n²। কে কক্ষে n এর মান 1, ইলেকট্রন সর্বোচ্চ ধরবে 2টো। এল কক্ষে সবচেয়ে বেশি ধরবে 8টা। এইভাবে এম কক্ষ ও এন কক্ষে যথাক্রমে 18 ও 32টা ইলেকট্রন করে ধরবে। কিন্তু এখন প্রশ্ন হলো, পরমাণুতে যে কটা ইলেকট্রন থাকে তাদেরকে আমরা কিভাবে সাজাবো, অর্থাৎ কোন কক্ষে কটা ইলেকট্রন দেব সেটা আমরা কি করে বুঝবো? এই নিউক্লিয়াসকে ঘিরে বিভিন্ন ইলেকট্রনের সজ্জা দিয়েই তৈরি হলো ইলেকট্রন বিন্যাস। কিভাবে হচ্ছে আমরা দেখে নিই। হাইড্রোজেনের চিহ্ন হচ্ছে H11, ইলেকট্রন কটা? একটা, তাই আমরা একে কে কক্ষে রেখেছি। কার্বনের পরমাণু তো C612, ইলেকট্রন কটা? 6টা। এখানে কে কক্ষে আমরা 2টো রেখেছি, কারণ কে কক্ষে সবচেয়ে বেশি 2টো ইলেকট্রন ধরতে পারে। তারপরে 6টার থেকে বাকিবাদ ইলেকট্রন আমরা এল কক্ষে রেখেছি। আবার সোডিয়ামের ক্ষেত্রে আমরা দেখে নিই। সোডিয়াম 11-23, ইলেকট্রন কটা? 11টা। এখানে কে কক্ষে 2টো রেখেছি, কারণ কে কক্ষে সর্বোচ্চ 2টো ইলেকট্রন ধরতে পারে। এল কক্ষে 8টা, কারণ এল কক্ষে সর্বোচ্চ 8টা ইলেকট্রন ধরতে পারে। এবং বাকিবাদ একটা ইলেকট্রন, ওটা চলে গেছে আমাদের এম কক্ষে। এখানে আমরা প্রথম 20টি মৌলের ইলেকট্রন বিন্যাস দেখতে পাচ্ছি। প্রথম মৌল হাইড্রোজেন, H দিয়ে প্রকাশ করা হয় হাইড্রোজেনকে। হাইড্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক 1, প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা 1, কে কক্ষে 1, আগেই বলেছি। পরের পরমাণু হিলিয়াম, He দিয়ে প্রকাশ করা হয়, 2 পরমাণু ক্রমাঙ্ক, কে কক্ষে 2টো ইলেকট্রন। তারপরের পরমাণু লিথিয়াম, Li চিহ্ন, পরমাণু ক্রমাঙ্ক 3, ইলেকট্রন 3টে, 2 কে কক্ষ পুরো ভর্তি হয়ে গেছে, আবার এল কক্ষে 1টা গেছে। তারপরে পরমাণু বেরিলিয়াম, Be, এইভাবে করে করে ফ্লুরিন চিহ্ন হচ্ছে F, পরমাণু ক্রমাঙ্ক 9, তার মানে ইলেকট্রন সংখ্যাও 9, তাই এটা 2, এল কক্ষে 7খানা। নিয়ন চিহ্ন Ne, 10 নাম্বার পরমাণু, ইলেকট্রন সংখ্যাও 10,
তাই কে কক্ষে 2, এল কক্ষে 8টা। এল কক্ষ ভরে গেছে, এরপরে আসবে এম কক্ষ। সোডিয়াম পরমাণু ক্রমাঙ্ক 11, ইলেকট্রন 11টা, 2, 8, 1, এম কক্ষে 1। আর্গনের ক্ষেত্রে পরমাণু ক্রমাঙ্ক 18, ইলেকট্রন সংখ্যাও 18, কে কক্ষে 2, এল কক্ষে 8টা, এম কক্ষে 8টা। তারপরের পরমাণুতে যখন আমরা আসছি, পটাশিয়াম পরমাণু ক্রমাঙ্ক 19, ইলেকট্রন সংখ্যাও 19, তখন কে, এল, এম তিনটে কক্ষই ভরে যাওয়ায় এন কক্ষে একটা ইলেকট্রন ঢুকেছে। ক্যালসিয়াম পরমাণু ক্রমাঙ্ক 20, ইলেকট্রন সংখ্যাও 20, এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে কে কক্ষে 2, এল কক্ষে 8টা, এম কক্ষে 8টা এবং এন কক্ষে 2। শক্তির শোষণ ও বিকিরণের ফলে ইলেকট্রনের কক্ষ পরিবর্তন। নিউক্লিয়াসের সবচেয়ে কাছের কক্ষটির শক্তি সবচেয়ে কম, অর্থাৎ কে কক্ষের শক্তি সবচেয়ে কম। এরপরে এন এর মান যত বাড়ে, মানে এল, এম, এন, ধীরে ধীরে যত কক্ষ বাড়ে তত ইলেকট্রনের শক্তিও বৃদ্ধি পায়। অর্থাৎ কে কক্ষের শক্তি সবচেয়ে কম, তারপরে এল, তারপরে এম, তারপরে এন, ধীরে ধীরে এইভাবে চলতেই থাকে। পদার্থে শক্তি দান করলে পরমাণু ওই শক্তি গ্রহণ করবে, ফলস্বরূপ তার মধ্যে উপস্থিত ইলেকট্রনটাও শক্তি লাভ করবে। কিন্তু ইলেকট্রনটা যে কক্ষে আছে সেই কক্ষের শক্তি তো নির্দিষ্ট। ধরা যাক একটা ইলেকট্রন এল কক্ষে আছে, তাহলে এখন বাইরে থেকে শক্তি প্রদান করলে ইলেকট্রনটা শক্তি বৃদ্ধি পাবে, যা এল কক্ষের থেকে বেশি। তখন ইলেকট্রনটা কি করবে, পরবর্তী এম কক্ষে চলে যাবে। আবার যদি কোনো ইলেকট্রন এন কক্ষে থাকে বা এম কক্ষে থাকে, সে যদি শক্তি বিকিরণ করে, মানে শক্তি সে ছেড়ে দেয়, তাহলে সে ভিতরের কক্ষে চলে আসবে। অর্থাৎ ইলেকট্রন যদি ভিতরের কক্ষ থেকে বাইরের কক্ষে যায় তাহলে শক্তি শোষণ করে, আর যদি বাইরের কক্ষ থেকে ভিতরের কক্ষে আসে তাহলে শক্তি বিকিরণ করে। এবারে আসি পরমাণুর আয়নী ভবনে। উচ্চ শক্তি গ্রহণের ফলে পরমাণুর সান্নিধ্য থেকে ইলেকট্রন মুক্ত হয়ে যায়, মানে পরমাণুর কক্ষ থেকে ইলেকট্রন বেরিয়ে চলে যায়। পরমাণুর এই অবস্থাকে আয়ন বলে, এই ঘটনাকে আয়নী ভবন বলে। ইলেকট্রন বেরিয়ে গেলে কি হয়, ইলেকট্রন বেরিয়ে গেলে ঋণাত্মক আধান কমে যায়। যেহেতু ইলেকট্রন ঋণাত্মক আধান যুক্ত, তাই ঋণাত্মক আধান কমে যায়। তার ফলে কি হয়, পরমাণুটিতে প্রোটন অর্থাৎ পরা আয়ন বা ক্যাটায়ন সংখ্যা বেড়ে যায়, ফলে পরমাণুটি একটি ক্যাটায়নে রূপান্তরিত হয়। যেমন সোডিয়াম পরমাণু একটা ইলেকট্রন ছেড়ে সোডিয়াম প্লাস ক্যাটায়নে রূপান্তরিত হয়। আবার ক্যালসিয়াম পরমাণু একটা ইলেকট্রন ছেড়ে ক্যালসিয়াম প্লাস এবং আরো একটি ইলেকট্রন ছেড়ে ক্যালসিয়াম 2 প্লাসে রূপান্তরিত হয়। এবারে আমরা দেখে নিই একটা উদাহরণ, X92-238। যদি আমাদের এরকম দিয়ে দেয় এবং ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সংখ্যা বার করতে দেয়, তাহলে আমরা এখান থেকে ইলেকট্রন সংখ্যা পাবো, প্রোটন সংখ্যা পাবো, আর নিউট্রন সংখ্যা, ভর সংখ্যা থেকে পরমাণু ক্রমাঙ্ক বিয়োগ করে আমরা নিউট্রন সংখ্যা বার করতে পারবো। এখন যদি বলে এই পরমাণুতে যদি 3টে নিউট্রন কম থাকতো তাহলে এর চিহ্ন কিরকম হতো, তাহলে 3টে নিউট্রন যদি কম থাকতো তাহলে নিউট্রন সংখ্যা হতো 146-3 143, ভর সংখ্যা হতো 238-3 235। তাহলে পরমাণুটার চিহ্ন হতো এক্স, পরমাণু ক্রমাঙ্ক একই থাকছে, ভর সংখ্যাটা খালি বদলে যাচ্ছে। X92-235 হতো আমাদের নতুন মৌলের চিহ্ন। সো স্টুডেন্টস, পরমাণুর গঠন চ্যাপ্টার আমাদের এখানেই শেষ হলো। এই চ্যাপ্টার বিষয়ে যদি কোনো ডাউট বা সমস্যা থাকে বা কোনো অঙ্ক যদি তোমরা না পারো, কমেন্ট সেকশনে জানিও, আমি পরের ভিডিওতে সেগুলো সলভ করার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লেগে থাকলে নিজের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। ওকে, বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।